ঢাকা, চট্টগ্রাম, খুলনায় ও রাজশাহীতে 5 শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা, আলাদা আলাদা ইস্যুতে সংঘর্ষ প্রতিবাদ। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক কাল, আশ্বাস পেলে ভোট যুদ্ধের কৌশল ঠিক করবে দলটি। ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, আপনি ঘোষণা দেন। আওয়ামী বাহিনী এখনো লুক্কায়িত আছে, এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক সংলাপ শেষ হবে মে মাসে, জানালেন আলী রিয়াজ। দুদকের আলাদা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ তদন্তে বিসিবিতে দুদকের অভিযান, খতিয়ে দেখা হবে বিগত বোর্ডের আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি। 6 দশকের বেশি সময় পর প্রথমবার মহাকাশ ঘুরে এলো অল ফিমেল স্পেস ফ্লাইট। যাত্রী ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ 5 জন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 2 কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ওই পথে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে 2 পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে 10 ঘণ্টা পর তালা খুলে দেয় বিক্ষুব্ধরা। গতরাতে মূল ফটকে তালা দেওয়ার পর সকাল থেকে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলতানুল আরেফিনকে মারধর করে দুর্বৃত্তরা। ঘটনাটি তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। রাতেই মূল ফটকে তালা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে তারা। মূল ফটকে তালা দেয়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন প্রবেশ ও বের হতে পারেনি। বেলা 11:30টার দিকে প্রশাসন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। আমি বাইকে ছিলাম, তখন একটা সিএনজি হচ্ছে আমার পায়ের উপর দিয়ে তার ওই চাকাটা নিয়ে যায়। তো আমি স্বাভাবিকভাবে ওখানে রিয়েক্ট করি। তখন কিছু ওইখানে পাশে হচ্ছে একটা মাহফিল চলতেছিল, কিছু মানুষ হচ্ছে ওইখানে জড়ো হয়ে যায়। ক্যাম্পাসের মধ্যে অতি দ্রুত চক্রাকার বাস দেওয়া হোক, যাতে শিক্ষার্থীরা তাদের এই ঝামেলা থেকে, এই হ্যাসেল থেকে মুক্তি পায়। সিএনজি ড্রাইভাররা জড়ো হয়ে এবং এলাকাবাসী থেকেও কয়েকজন এসে আমাদের শিক্ষার্থীদেরকে মারছে। বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সচল রাখার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে বিধান করা যায়, আরও সেই কাজগুলো আমরা করার জন্য হচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। দুপুরে এই ঘোষণা দেন আন্দোলনরতরা। এর আগে একাডেমিক কার্যক্রম শুরু ও হল খুলে দেওয়ার দাবিতে রোববার দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। গতরাতে সিন্ডিকেটে জরুরি সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলো খুলবে 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে আজ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সাথে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু ও হল খুলে দেওয়ারও দাবি জানান তারা। আমাদের উপরে হামলা হয়েছিল সেটার বিচারও আমরা পাই নাই। আমাদের উপরে যে হচ্ছে গিয়ে আমাদের জোর করে হল ভেকেন্ট করে দেওয়া হয়েছিল। তারপর আমরা হল খোলার জন্য আপনারা জানেন যে 13 তারিখে ক্যাম্পাসে এসেছিলাম, আমাদের হলে ঢুকতে দেওয়া হয় নাই। এমন কোনো সাধারণ শিক্ষার্থী, নিরপরাধ শিক্ষার্থী যারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তারা যদি কোনো হয়রানির শিকার হয় কিংবা তাদের বিরুদ্ধে কোনো শাস্তি যদি আসে, তাহলে আমরা কেউ মেনে নেব না। দর্শক, এই বিষয়ে আরো জানবো। কুয়েট থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এক দফা দাবি ও নতুন কর্মসূচির বিষয়ে ছাত্ররা কি বলছে? ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন দেখছেন এই মুহূর্তে? এক দফা দাবি সেটি হচ্ছে বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের পদত্যাগ, একই সঙ্গে নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে গত 18 ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে তাদের যে দাবি ছিল দীর্ঘদিন ধরে হল খুলে দেওয়ার, প্রশাসন সেটি না খোলার প্রেক্ষিতে তারা হল খুলে হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি খাজা খান জাহান আলী হল সেটি তারা তালা ভেঙেছে, প্রবেশ করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি এম এ রশিদ হলের সামনে। সেই হলটি ভাঙার প্রস্তুতি নিচ্ছে, হয়তো হলের তালা ভাঙার, গেটের প্রধান ফটকের তালা ভাঙার প্রস্তুতি নিচ্ছে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এবং তারা আমাদেরকে বলেছে পর্যায়ক্রমে যে 5টি হল রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সব হলগুলোই তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করবে, কারণ বাইরে থাকায় তারা নিরাপত্তাজনিত কারণ সহ নানা ধরনের অসুবিধায় পড়ছে। একই সাথে তাদের দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে কুয়েট খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য, কারণ এ বিষয়ে তারা বলেছে যে ইতিমধ্যে বিভিন্ন বন্ধের কারণে তারা সেশন জটের সম্মুখীন হয়েছে এবং এভাবে যদি বন্ধ থাকে তাহলে তারা একটি জটিল সেশন জটে পড়বে। সে কারণেই তারা শিক্ষা কার্যক্রম খুলে দেওয়ার দাবি জানিয়েছে। রয়েছি ডক্টর এম এ রশিদ হলের সামনে। কিছু সময়ের মধ্যে এই হলের তালাটি ভেঙে তারা হলের মধ্যে প্রবেশ করবে বলে আমাদেরকে জানিয়েছে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। এদিকে 6 দফা দাবিতে বিক্ষোভ করছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কি কি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, স্লোগানে কিন্তু মুখরিত রাজশাহীর যে রেলগেট এলাকা রয়েছে, রেলগেট এলাকায় 6 দফা দাবিতে রাজশাহী রেলগেট এলাকায় আজ দুপুর 12টার পর থেকে শিক্ষার্থীরা অবরোধ করছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আমি যতটুকু দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ থেকে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা বলছেন যে 6 দফা দাবির মধ্যে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে সব ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদের 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি পদে পাশকৃত সংরক্ষিত পদের যে বিপরীতে নিয়োগ বাতিল করতে হবে। এ বাদেও যে 6 দফা দাবিগুলো রয়েছে, 6 দফা দাবিগুলো বাতিল করতে হবে এবং বাতিল যদি না করে তাহলে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে আন্দোলন তারা সেটি চালিয়ে যাবেন। আধা ঘন্টা আগে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারপরে শিক্ষার্থীরা এই রেলগেট এলাকায় কয়েকটি যে রাস্তার এই চলাচলের জন্য যে রাস্তা রয়েছে, রাস্তাগুলো মধ্যে একটি রাস্তা তারা ছেড়ে দিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়ে কিন্তু সেই রাস্তাগুলো চলাচলের জন্য জনগণের জন্য দুর্ভোগ না হয় সেজন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কথা বলে এই সমস্যার সমাধানে যেন দ্রুত সমাধান হয় সেজন্য কিন্তু তারা কাজ করছেন। শিক্ষার্থীরা যতটুকু বলছেন যে তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি রাজশাহী জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের যদি কোনো প্রতিনিধি আসে, সেই প্রতিনিধি যদি আসে বা জেলা প্রশাসক আসে, তবে তাদের সাথে যদি প্রতিশ্রুতি দেয় শিক্ষার্থীদের, তাহলে তারা আন্দোলন স্থগিত করবেন এবং জেলা প্রশাসকের আশ্বাস না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজশাহীর যে রেলগেট এলাকা, এই রেলগেট এলাকাতে অবস্থান
তবে তাদের সাথে যদি প্রতিশ্রুতি দেয় শিক্ষার্থীদের তাহলে তারা আন্দোলন স্থগিত করবেন এবং জেলা প্রশাসকের আশ্বাস না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজশাহীর যে রেলগেট এলাকা এই রেলগেট এলাকাতে অবস্থান নিয়ে থাকবেন। শাওন। তারেক, ধন্যবাদ আপনাকে। মে মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন করা হবে। ওই মাসেই ডাকসুর ভোটার তালিকা দেয়া হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছরের জানুয়ারিতে ডাকসু গঠনতন্ত্র সংশোধন পরিমার্জন করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে নেওয়া হয়েছে তাদের মতামত। সেই বিষয়গুলো ডিন ও সিন্ডিকেট কমিটি যাচাই বাছাই করছে। ডাকসু নিয়ে পরামর্শ কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী মাসের শুরুতে ডাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে। মে মাসের মাঝামাঝিতে দেয়া হবে ভোটার তালিকা। এরপরই ডাকসু নির্বাচনের তফসিল দেবে কমিশন। তখন নির্ধারিত হবে ডাকসু নির্বাচনের দিনক্ষণ। সবাই জানে, কিন্তু কেউ জানে না, এমন একটা অবস্থায় পড়েছে বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন, তবুও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল বৈঠক করবে দলটি। নেতারা বলছেন, বুধবারের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি। আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় হবার কথা এই বৈঠক। আরেফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। দেশকে অস্থিতিশীল করার জন্য চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এরকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করেছেন, তারা 5 বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনোবাসনা নিজের পোস্টেও লিখেছেন নাগরিক পার্টির সার্জিস আলমও। স্বরাষ্ট্র উপদেষ্টাও কথাচ্ছলে বলেছেন, অনেকে চান এ সরকার 5 বছর থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে, যা সরকারের প্রেস নোটেও কাটেনি। পরিস্থিতি যখন তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। হতাশা, অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা। ওনাকে বোঝাবো যে আপনার প্রতিশ্রুত মতো ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, সেই কথাগুলো যথাযথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনি ঘোষণা দেন। নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সমাপ্ত করে। এই 5 বছরে ইউনূস সাহেবকে যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারেই আনপপুলারিটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ওনার সমগ্র অর্জন শেষ করে দেবে, পাশাপাশি দেশটাও শেষ করে দেবে। কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে না। ইউনূস সাহেব থাকুক না, প্রধানমন্ত্রী হোক আর ইলেকশনের মাধ্যমে হোক না। বিএনপি নেতারা মনে করেন, শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ। কিন্তু এই সংস্কারের কথা বলে ডক্টর ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে কোনো দল, যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি। আমরা এটা বুঝি না যে কম সংস্কার, অনেক সময় বলে ছোট সংস্কার এবং বড় সংস্কার। আমরা 31 দফা জাতির সামনে উত্থাপন করেছিলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আরও 1-1.5 বছর আগে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রের কাছে, কিন্তু সংস্কারের নামে কারো এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে চাই না। হয়তো ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন, কিন্তু ওনার আশেপাশে যে আওয়ামী বাহিনী এখনও লুক্কায়িত আছে, তারা আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে অন্য পথে পরিচালনা করতে পারেন। এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতারা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এরপর কি নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি নির্ভর করছে বৈঠকটির উপর। তার বক্তব্যের পরেই আমাদের অন্যান্য পরবর্তী পদক্ষেপ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়, এমন মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচন কবে হতে পারে এ নিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে অবহিত করেছেন। চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
বলেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী জানান, বিশেষ ক্ষমতার ব্যবহার বেআইনি কাজ নয়। এই আইন শুধু মডেল মেঘলা আলমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না, অন্য ক্ষেত্রেও এই আইনের ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে, এটা তো সত্যি ঘটনা ঘটছে, এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি, আমাদের কমিশনারের সাথে কথা বলছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক সংলাপ মে মাসে শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক হয়। এ সময় আলী রিয়াজ বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে মতপার্থক্য দূর করা সম্ভব। একই সাথে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। বলেন, এর মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেদিকে অগ্রসর হওয়া যাবে। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। সাথে ফিরেছে দেশটিতে বিভিন্ন সময় গিয়ে আটকে পড়া 20 বাংলাদেশি। এই বিষয়ে আমরা আরও জানব। চট্টগ্রামে নৌবাহিনীর ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। জাহাজটি তো ঘাটে ফিরেছে, ফিরে আসা বাংলাদেশিদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া কি শুরু হয়েছে? শাওন, এখন থেকে ঠিক 5-10 মিনিট আগেই আমার পেছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন বানৌজা সমুদ্র অভিযান, সেটি কিছুক্ষণ আগেই মূলত এখানে এসে ভিড়েছে। সেটি মূলত গত 13 এপ্রিল মিয়ানমার বন্দর ইয়াঙ্গুন থেকে সেটি রওনা হয় এবং কিছুক্ষণ আগে এই বাংলাদেশ নৌবাহিনী ইসাখা ঘাটে এসে তারা এই জাহাজটি এখানে এসে ভিড়েছে। মূলত যেটি বলছিলেন, 20 বাংলাদেশি বিভিন্ন সময়ে মিয়ানমারে মানব পাচার সহ তাদেরকে উন্নত জীবন বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেই 20 বাংলাদেশিদের তাদেরকে আসলে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকবার তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে, যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই মাধ্যমে কিন্তু তাদেরকে দেশে ফিরে আনা হয়েছে। এবং যদি বলি যে এই জাহাজে এছাড়া গত 30 এপ্রিল ও 1 মার্চ 55 সদস্যের একটি উদ্ধারকারী দল, 3 বাহিনী এবং ফায়ার সার্ভিস সহ যেই 3 বাহিনী সদস্য রয়েছে, 55 সদস্যের একটি টিম কিন্তু মিয়ানমারে যায়। তাদের দেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল 28 মার্চ, সেই কারণে কিন্তু সেখানে ভয়াবহ এই ভূমিকম্পের কারণে বিভিন্ন ধরনের বড় বড় দালানকোটা ভবন সেগুলো ধসে পড়ে একেবারেই মাটিতে মিশে যায়। সেই ভবনগুলো আসলে ক্লিয়ারিং এবং বিভিন্ন জটিল অস্ত্র পাচার সহ, যেখানে ভূমিকম্পে যে সমস্ত মানুষগুলো আটকে পড়া ছিল তাদেরকে উদ্ধার সহ এই নানা কাজগুলো শেষ করে এবং ত্রাণ সহায়তা সেই কার্যক্রমগুলো শেষ করার পরেই মূলত তারা এই সদস্যের টিমটি এখানে এসেছে। সাথে 20 বাংলাদেশি রয়েছে, তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার যে বিষয়টি বলছিলেন সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কিছু জটিল প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়াগুলো শেষ করার পরে কিন্তু তাদেরকে আসলে হস্তান্তর করা হবে। তবে তারা আজকেই পরিবারের সাথে ফিরতে পারছে না বা পরিবারের সদস্য এখানে কেউ আসেও নেই। ফলে তাদের যেই আরো কিছু বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলো শেষ করার পরে কিন্তু তারা পরিবারে ফিরতে পারবেন। এবং এছাড়া মিয়ানমারে যে ভূমিকম্পের কারণে 3 ধাপে কিন্তু গত 8 এপ্রিলও কিন্তু 120 টন বিভিন্ন খাদ্য সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম কিন্তু সেখানে পাঠানো হয়েছে। সব শেষ করে যে উদ্ধারকারী টিমটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমার পেছনে যে জাহাজটি রয়েছে তারা এই জাহাজটি করে এসে ফিরেছেন। সাথে 20 বাংলাদেশি যে আটকা পড়া ছিল তারাও এখানে ফিরে এসেছে। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।
রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলে ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। শাপলা চত্বর গণহত্যার পক্ষে প্রচারণায় সহযোগিতার অভিযোগে ৭১ টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল সহ দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এদিকে সকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩ পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় গ্রেপ্তার এই ৩ পুলিশ কর্মকর্তাকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে ৩ জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক থেকে জানানো হয়, বিপিএলে টিকিট বিক্রির অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত করতে এই অভিযান। দুপুর 12টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযানে যায় দুদকের একটি দল। বিসিবিতে গেছেন দুদকের 3 তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে দুদক জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের তদন্ত করাই অভিযানের উদ্দেশ্য। বিপিএল এর আগের আসরগুলোয় টিকিট বিক্রি নিয়ে অনিয়মের প্রতিবেদন যমুনা টেলিভিশনে প্রচারের পর এই তদন্তের উদ্যোগ নিল দুদক। অভিযান শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন দুদক কর্মকর্তারা। আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারকদের সাথে কথা বলবেন তারা। বিশ্লেষকরা বলছেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছে সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে। পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদার নৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে সরকারের পদক্ষেপও তুলে ধরার কথা বলছেন তারা। যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপ, তারপর চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 3 মাসের স্থগিতাদেশ। নতুন করে যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় 16 এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এলচুলিক। পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান অ্যান্ড্রু হেরাপ। আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা। সংস্কার, নির্বাচন ছাড়াও মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের। এসব ইস্যু উঠতে পারে আলোচনায়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে মানে বেশ ফার্স্ট একটা ভিজিট, রিলেশনশিপের মধ্যে বেশ একটা ডাইমেনশনাল একটা শিফট তো হচ্ছেই। আগে তো কিছু অপ্রত্যাশিতভাবে চলে আসতেছে। আমরা একটা সাস্টেইনেবল ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য আমরা সবাই কাজ করছি। সেটার সাথে যদি আপনি রিফর্ম প্রসেসকে বলেন, সামনে পার্টিগুলোকে নিয়ে নির্বাচনের কথা বলেন, তো সেটাকে আপনি রাখতে পারেন। বিল্ড আপ সাস্টেইনেবল ডেমোক্রেসি। আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটার কিন্তু এটা একটা বার্তা দেয়। মাইনরিটি ইস্যুস যদি তারা রেজ করে, এবং সেটা আমাদেরও কনসার্ন, এবং সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া উচিত যে এটা মানে একদম অগ্রাধিকার দিয়ে আমরা অ্যাড্রেস করব। বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির নানা জটিল হিসেবের সাথে সম্পৃক্ত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, নানা চাওয়া পাওয়া,
সেই সাথে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড সহ ভারতের প্রতি সহানুভূতিশীলদের প্রাধান্যও ভাবাচ্ছে বাংলাদেশকে। চীন মানে একটা রিলায়েবল পার্টনার, আমাদের ট্রেডিং পার্টনার, আমাদের সাথে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে। এই জুলাইয়ের পরেও তো ভারতের সাথে যে সামরিক ধরেন যে মহড়াগুলো ছিল, সেগুলোও তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তো ঠিকভাবেই ক্যারি আউট হচ্ছে। বাংলাদেশের উদারনৈতিক চরিত্রটা বজায় রাখার জন্য তাদের একটা বিশেষ আগ্রহ আছে, এবং এখানে আমি বাইরের পৃথিবীতে বাংলাদেশ নিয়ে যেসব বিষয়ে নেতিবাচক খবরাখবর বেরোচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা সত্যি এই ব্যাপারে কী করতে চাই, এর একটা মোটামুটি রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে, কারণ এটা কিন্তু তাদের আগ্রহের জায়গা। এককভাবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি এই ভিজিটটাতে, এবং আমাদেরকে পার্সপেক্টিভটা প্লেস করতে হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শুধু অতীতের ভিত্তি ধরে রাখা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। সম্প্রতি ঢাকা সফরে এসে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। তার ইঙ্গিত, ইউকে এক্সপোর্ট ফান্ডের 2 বিলিয়ন পাউন্ড ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে। তার আগে বাংলাদেশকে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন যোগ দিয়েছিলেন এবারের বিনিয়োগ সম্মেলনে। বক্তব্য রেখেছেন উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বে। সম্মেলনের পর যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হন একান্ত সাক্ষাৎকারে। এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দান এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোকে বিস্ময়কর মনে করেন এই ব্রিটিশ দূত। আমি সবশেষ এখানে এসেছিলাম 2017 সালে। তখন ঢাকার বাইরেও সফর করেছিলাম, এবার পুরো সময় ঢাকাতেই। তবে 2টা পরিবর্তনের কথা আমি বলতে চাই। প্রথমত, রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশের মানুষের উদারতা, যেখানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে। দ্বিতীয়ত, গত বছরের ঘটনাগুলো, ছাত্রদের সাহসিকতা এবং প্রাণহানির ঘটনা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের অপার সুযোগ রয়েছে, এমনটাও জানান উইন্টারটন। বলেন, বাংলাদেশি পোশাক খাত প্রতিষ্ঠিত, তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর কাজের সুযোগ রয়েছে। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলা, এভিয়েশন, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক কাজের সুযোগকে কাজে লাগাতে চান তিনি। ahead for two-way trade between our nations. আমি জানি এখানকার গার্মেন্টস খাত প্রতিষ্ঠিত, তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর সুযোগ আছে। পরিবেশ বান্ধব শিল্প খাতও একটি বড় বিনিয়োগের ক্ষেত্র, যা জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর হবে। এভিয়েশন এবং শিক্ষা খাতও গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিরক্ষা খাতেও সহায়তা বাড়ানো সম্ভব। জানান, ইউকে এক্সপোর্ট ফান্ডে 2 বিলিয়ন পাউন্ড রয়েছে, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এছাড়া 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও কম শুল্ক হার সুবিধা 2029 পর্যন্ত অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ব্রিটিশ এক্সপোর্ট ফান্ডে রয়েছে 2 বিলিয়ন পাউন্ড, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে সহায়ক হতে পারে। এটা আমাদের পক্ষ থেকে একটি বার্তা যে আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আমরা শুধু অতীতের ভিত্তি ধরে রাখব না, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরও বিস্তৃত করতে চাই। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আমলাতান্ত্রিকতা কমাতে হবে বাংলাদেশকে। ব্রিটিশ বাণিজ্য দূত বলেন, বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান। আইন শৃঙ্খলা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক, যা ব্রিটিশ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়াচ্ছে বলে জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পহেলা বৈশাখে মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলায় উঠে
স্ত্রীকে হত্যা করা হয়। পুলিশ জানায় অন্তঃসত্ত্বা লাকি বেগম তার স্বামী সাকিবের সাথে বেদেপল্লীতে থাকতেন। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল সন্ধ্যায় লাকিকে একলাসপুর মেলায় নিয়ে যায় সাকিব। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা দুজন নাগরদোলায় ওঠেন। নাগরদোলার ভিতরেই লাকিকে গলা কেটে হত্যা করে সাকিব। পরে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে। প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে ঘটেছে এই হত্যাকাণ্ড। ফরিদপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায় খুলনা থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক ঢাকা আসছিল। রাত 3:30টার দিকে মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ট্রাকটি। ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় 2 ঘন্টার চেষ্টায় গাড়ি থেকে দুজনকে বের করে। ঘটনাস্থলেই মারা যান হেলপার ফয়সাল খান। হাসপাতালে নেওয়া হলে চালক মোহাম্মদ ইদ্রিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় ডাম্প ট্রাক চাপায় মারা গেছেন মসজিদের এক ইমাম। ঝালকাঠিতে একটি বাস খাদে পড়ে 13 যাত্রী আহত হয়েছেন। ভোর 5টার দিকে সদর উপজেলার ইসানিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ইছানিল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ভেতরে থাকা যাত্রীরা আহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। মাছের উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিতে আজ থেকে সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। জাল গুটিয়ে ডাঙ্গায় ফিরে এসেছেন সব জেলেরা। ভারতীয়দের সঙ্গে মিলিয়ে সরকারের এমন সিদ্ধান্তে খুশি উপকূলের জেলে ও মাছ ব্যবসায়ীরা। এই নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। নিষেধাজ্ঞা ভেঙে কোনো জেলে যেন মাছ ধরতে না যায় সেই বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন। কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। সোমবার আবারও এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি বিলম্বিত করছে তেহরান। আমি চাই তারা একটি ধনী ও সমৃদ্ধশালী জাতি হোক, কিন্তু ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি নিশ্চিত করবই। নিজেদের জন্য নয়, আমরা যা করছি তা পুরো বিশ্বের জন্যই। তাদের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, কারণ তারা অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে। ইরানকে থামাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত আমরা। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 51 জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির প্লাতাও রাজ্যের উত্তরাঞ্চলে ঘটে এই হামলা। কর্তৃপক্ষ জানায় নিহতদের গণকবর দিয়েছিল আততায়ীরা। বাদশাহ জেলার একটি গ্রাম থেকেই 51 জনের মরদেহ উদ্ধার করা হয়। বন্দুকধারীদের হামলায় আরও বেশ কয়েকজন আহত। একে ভয়াবহ হত্যাযোগ্য আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখনও হামলার কারণ জানা যায়নি। গেল সপ্তাহেও একই অঞ্চলে একাধিক হামলায় 52 জন নিহত হন। বাস্তুচ্যুত হয় আরও 2000 মানুষ। 5 নারী সঙ্গী নিয়ে মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। 11 মিনিটের যাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছে ব্লু অরিজিনের মহাকাশযান। মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি 1963 সালের পর প্রথমবারের মতো পরিচালনা করল অল ফিমেল স্পেস ফ্লাইট। প্রশিক্ষিত নভোচারী না হয়েও পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় মহাশূন্য ভ্রমণের অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরলেন শৌখিন 6 অভিযাত্রী। টেক্সাসের পশ্চিম থেকে সোমবার স্থানীয় সময় সকাল 9:31 উৎক্ষেপণ করা হয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেট। নিউ শেফার্ড মহাকাশযানে 6 নারীর মিশন NS-31। স্বয়ংক্রিয় এই স্পেসশিপের যাত্রীদের মধ্যে রয়েছেন হাই প্রোফাইল নারী ব্যক্তিত্বরা। পপ তারকা কেটি পেরি, সিবিএস চ্যানেলের উপস্থাপিকা গেইলি কিং, চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্নে ফ্লিন, 2 বিজ্ঞানী আয়েশা বোয়ে এবং আমান্দা নিগুয়েন। এছাড়াও ছিলেন মার্কিন ধনকুবের জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ। ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় নীল রঙের ফ্লাইট স্যুটে নব্য মহাকাশচারীদের উচ্ছ্বাস, যেন স্বপ্ন ছোঁয়ার অনুভূতি। মেয়ে ডেইজির স্মরণে একটি ডেইজি ফুল সাথে নিয়ে যান কেটি পেরি। মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্য,
চাঁদের দেখাও পান অভিযাত্রীরা। শূন্যে ভাষার অনুভূতির মেয়াদকাল অবশ্য খুব বেশি নয়। 11 মিনিটের যাত্রা শেষে নিরাপদে পৃথিবীর বুকে ফেরা। নিউ শেফার্ডের দরজা খুলে অভিযাত্রীদের নিজেই স্বাগত জানান জেফ বেজোস। প্রথমেই বেরিয়ে আসেন লরেন্স সানচেজ। এমন আবেগপ্রবণ হয়ে পড়ব বুঝিনি। ওই ক্যাপসুলের মধ্যেই হয়তো এতটা ভালোবাসা অনুভূতি ছিল। যাওয়ার আগে জেফকে দেখা, তাকে বিয়ে করতে যাচ্ছি, যদি না ফিরতাম সেটা হতো না। একে একে বেরিয়ে আসেন কেটি পেরি ও অন্যরা। কপাল ঠেকিয়ে ধরিত্রীর মাটিতে চুমু খান কেউ কেউ। সংক্ষিপ্ত মহাকাশ যাত্রা যেন অনন্য এক অভিজ্ঞতার স্বাদ দিয়েছে 6 নারীকে। এই অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে দেয়া নেয়ার জন্য কতটা ভালোবাসা আমাদের ভেতরে রয়েছে। মহাশূন্যে ভ্রমণ অবিশ্বাস্য। আমি চেয়েছিলাম সাহস আর নির্ভীকতার নমুনা তৈরি করতে। এটা শুধু মহাকাশ সফর নয়, অজানার কাছে সমর্পণ, ভরসা। যাত্রীদের খরচ প্রকাশ করেনি ব্লু অরিজিন, তবে তাদের ওয়েবসাইটের প্রক্রিয়ার শুরুতেই $1.5 লাখ গুনতে হবে এমন বিজ্ঞাপন দেখা গেছে। মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে 11 বার মনুষ্যবাহী মহাকাশযান পাঠালো বেসরকারি প্রতিষ্ঠান ব্লু অরিজিন। 1963 সালে রুশ নারী নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভার একক মহাকাশ যাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে গেল কোনো স্পেসশিপ। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।